2024 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমার কাছে কমন আসেনি। এখন আমি এক এক করে তোমাদেরকে সমাধান করব এবং প্রত্যেকটা টেকনিক আলাদাভাবে তোমাদেরকে বলবো কিভাবে সেই টেকনিকগুলো ফলো করে তুমি প্রশ্নের উত্তর করতে পারো। অ্যাট ফার্স্ট তোমাদের বলি যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা টেকনিক রয়েছে। যেহেতু আমরা আজ 1 থেকে 9 পর্যন্ত করব, তাই হয়তো বা একটু ভিডিওটা লং হতে পারে, ঘন্টাখানিক হতে পারে, বাট এতটুকু তোমাকে আমি বলতে পারি যে এই ঘন্টাখানিকে তুমি 80+ মার্ক প্রশ্ন কমন না আসলেও খুব অনায়াসে লিখতে পারবা। তো কিভাবে দেখো, প্রথমে তোমরা জানো যে তোমাদের 2024 সালের যে কোশ্চেনগুলো রয়েছে, আশা করি তোমরা জানো যে 2024-এর যে প্রশ্নগুলো আছে 2025 সালে সেম প্যাসেজগুলোই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো নাম্বার 1-এ তোমাদের থাকে রিডিং টেস্টে থাকে হলো মার্ক থেকে 60 মার্ক, যেখানে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকে হলো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 A আর B, মানে তোমাকে প্যাসেজটা পড়তে হবে এবং A আর B নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখবা একটা জিনিস মনে রাখবা, আমি ধরে নিলাম যে এটা আমার যেহেতু কমন আসে নাই, তোমাকে সবচেয়ে ভালো হয় যে প্যাসেজগুলো যদি তোমার ভালোভাবে পড়া থাকে, বিশেষ করে 60টি প্যাসেজ তোমাদের যে প্যাসেজগুলো বিগত সালে সবচেয়ে বারবার আসছে, তো 2024 সালে যে প্যাসেজগুলো রয়েছে এগুলো যদি কেউ পড়ে বা 2023 সালে যে প্যাসেজগুলো আসছে সে পড়ে, তাহলে খুব অনায়াসে কম পাবে। কিন্তু আমি তো এখন দেখাবো যে আমার কমন আসেনি। দেখো সর্বপ্রথম তোমাদের থাকে এরকম এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্ন থাকে কি এমসিকিউ, যেখানে লেখা থাকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখন 1 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক মিনস, মানে অ্যারিথমেটিক্সের অর্থ কি। এখন এই জন্য তোমাকে যদি এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটির যদি মিনিংটা তোমার যদি আগে থেকে জানা থাকে, যে 60টি বললাম যে 60টি প্যাসেজ পড়লে তোমাদের হয়ে যাবে, সেই 60টি প্যাসেজ যদি মিনিংগুলো আগে থেকে তোমাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি করতে পারবে। এটা তো আর এসএসসি না, ইন্টারমিডিয়েটে ইংরেজি একটু আলাদা না। তো এখানে প্রথমে আমি তোমাকে একটু বলি যে কিভাবে মিনিংগুলো পড়বা। তুমি চাইলে আমাদের পরীক্ষার আগে আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারো, সবগুলো মিনিং সব পড়ে দেবো। এখানে যদি ভালো করে খেয়াল করো, বলা হয়েছে কি এডুকেশন গিভ আস নলেজ, শিক্ষা আমাদের কি দেয়, জ্ঞান দেয়। এখানে আমি একটু মিনিং বলছি কিছুটুকু তোমাদের বোঝানোর সুবিধাতে, যে একটু মিনিং যদি তোমার প্যাসেজে জানা থাকে প্রশ্ন তোমার কমন না আসলেও তুমি ইজিলি লিখতে পারবা, ঠিক আছে? এডুকেশন গিভ আস নলেজ, শিক্ষা আমাদের কি দেয়, জ্ঞান দেয়, অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস অফ টু ফাংশন মিনিংফুল ইন লাইফ, মানে শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় এবং একটি অর্থপূর্ণ জীবন দেয়, ঠিক আছে? such as তাই the ability to decide things rationally and make the right choice, তাই এই অ্যাবিলিটি বা এই যে অর্জনটা, সেই অর্জনটা আমাদেরকে সঠিক, ঠিক আছে, যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। as we learn how to read, তাই আমরা কি করতে পারি, আমরা কিভাবে পড়তে পারি সেটা জানতে পারি, রাইট অ্যান্ড এবং ডু দ্য বেসিক অপারেশন অফ অল্টারনেটিভ, অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা পড়তে পারি, লিখতে পারি এবং পাটিগণিতের অ্যারিথমেটিকের অর্থ হলো অ্যারিথমেটিকের অর্থ হলো পাটিগণিতের কি করতে পারি, বেসিক বিষয়গুলো আমরা জানতে পারি। ওই জ্ঞানের ডিগ্রি, আমরা একটা কি করি, ডিগ্রি অর্জন করি অফ সেলফ কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাসের সাথে। তো এভাবে আমরা প্রথমে প্যাসেজটার মিনিংটা একটু পড়ে নিব, যতটুকু তুমি পড়তে পারো বা সম্ভবত যতটুকু তুমি মিনিং করতে পারো ততটুকু পড়বা। তোমার প্রথম কাজ থাকবে মিনিংটা একটু পড়া, তাহলে তোমার একটু সম্পর্কিত জানা হয়ে যাবে যে প্যাসেজের কোন জায়গায় কি রয়েছে। আমি মোটামুটি একটু পড়ে নিলাম, আমি আর বোঝা হইলো যে প্যাসেজের কোথায় কি রয়েছে। এবার চলে যাবো প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন ছিল দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক মিনস, অ্যারিথমেটিক্সের মানে কি? অ্যারিথমেটিকের মানে হলো এই যে অ্যারিথমেটিকের মানে হলো কি, পাটিগণিত। আচ্ছা, এবার কি অপশনে কি আছে? প্রথমে বলছে দ্য স্টাডি অফ ফিজিক্স, এটা কি পদার্থের পড়া, মানে পদার্থের পড়াশোনা। দ্য স্টাডি অফ বায়োলজি, এটা কি এটা বায়োলজির একটি পড়াশোনা, ঠিক আছে? দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, এটা গণিতের পড়াশোনা। দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, এটা রসায়নের পড়াশোনা। সেক্ষেত্রে উত্তরটা হবে কি, উত্তরটা এখানে কিন্তু দেওয়া আছে, উত্তরটা হবে 3 নম্বরটি। সেক্ষেত্রে কি দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, আমরা কি পাটিগণিত করেছি, ছোট থেকেই করেছি। কোথা থেকে করছে, সেটা পাটিগণিতের অংশে করেছে। তারপরে 2 নম্বর প্রশ্ন বলছে টু ডিসাইড থিংস ন্যাশনালি এক্সপ্লেন। আচ্ছা, ন্যাশনালি মানে হলো যৌক্তিকভাবে বা মতমতভাবে। ন্যাশনালি অর্থ কি, ন্যাশনালি অর্থ হলো যৌক্তিকভাবে, তো এটা হলো যৌক্তিকভাবে ডিসিশন নয়, এটা এক্সপ্লেন করতে হবে আমাকে। টু জাজ মানে টু জাজ থিং রিজনেবলি অ্যান্ড টেক উইশ ডিসিশন। এখানে বলা হয়েছে এটা জাজ করে বা এটা বিচার করে, কিসের সাথে বিচার করে, রিজনেবলি অর্থাৎ হলো উদাহরণের সাথে অথবা হলো কারণের সাথে। রিজনেবল বলতে কারণ বোঝানো হয়, রিজনেবলি অ্যান্ড টেক উইশ ডিসিশন, এবং একটা কি সিদ্ধান্ত তারা নিতে পারে। তারপর 2 নম্বর অপশন বলছে টু জাজ থিংস ম্যাডলি, মানে পাগলামি ভাবে ডিসিশন নিতে বিচার করতে সহায়তা করে, ঠিক আছে? এটা তো সম্পূর্ণ ভুল। টু জাজ
থিংস ইন্ডিপেন্ডেন্টলি, মানে এটা স্বাধীনভাবে কি করে, স্বাধীনভাবে বিচার করতে, এবং কি টেক ইললজিক্যাল ডিসিশন, এবং কি অযৌক্তিক ডিসিশন নিতে সহায়তা করে। সেক্ষেত্রে উত্তরটা হবে কি টু জাজ থিংস রেশনাবলি অ্যান্ড টেক উইশ ডিসিশন। তাহলে তোমাকে এখানে জানতে হবে এই যে রেশনালি অর্থ কি, রেশনালি অর্থ হলো যৌক্তিকভাবে। তাহলে যৌক্তিকভাবে বিষয়টা কি, যৌক্তিকভাবে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সঠিক কারণ এবং কি করি, আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এটার মাধ্যমে, যৌক্তিকতার মাধ্যমে, তাই না? আচ্ছা, তারপরে এখানে বলছে দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ টু ডেভেলপড। তো এটা কি দ্য ফার্স্ট অ্যাক্ট অফ, এটা প্রশ্নের কোন একটা লাইন থেকে হুবহু হয়েছে, দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ টু ডেভেলপড। প্রথমত শিক্ষা আমাদের কি ডেভেলপমেন্ট করে বা কিসের উন্নয়ন করে। তো আমরা এখানে এই প্রশ্নের লাইনটা পাবো, দেখি আমরা এই লাইনটা খুঁজবো, ঠিক আছে? দ্য ফার্স্ট, এই লাইনটা আছে, এই দেখো, দ্য ফার্স্ট থিংস এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস হুইচ লেন্ড টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তাহলে ডেভেলপ কোন জায়গায় আছে, এই জায়গায় আছে ডেভেলপড, এই যে এখানে ডেভেলপড। তাহলে ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটিকে প্রথমে কি করে, শিক্ষা প্রথমে আমাদের পার্সোনালিটি যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বকে ডেভেলপ করে বা উন্নয়ন করে। সেক্ষেত্রে উত্তরটা হবে কি দ্য ফার্স্ট অ্যাক্ট অফ এডুকেশন ইজ ডেভেলপড আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বকে কি করে, আমাদের ব্যক্তিত্বকে উন্নয়ন করে, ঠিক আছে? তারপর এখানে বলছে হোয়াট ডাজ দ্য আইডিয়াম অর্থ হলো বাগধারা বোঝানো হয়, আইডিয়াম বা ইডিয়ম বলা হয় এটাকে, ইডিয়ম মানে হলো বাগধারা, ইডিয়ম অ্যাটলার্স, এই যে অ্যাটলার্স যে বাগধারা আছে এর অর্থ কি, অ্যাটলার্স এই বাগধারাটির অর্থ কি? অ্যাটলার্স মানে হলো তোমার প্রবেশাত্মা, সর্বসাধারণ, অ্যাটলার্স মানে হলো সর্বসাধারণে। এই সর্বসাধারণ যে বাগধারা আছে এর অর্থ কি? এখানে বলছে ক্রিটিক্যালি মানে জটিল, এখানে বলছে ডিপেন্ডলি নির্ভরশীলতা, এখানে বলছে ইন্টারলি মানে হলো সর্বস্ত, আর শিওরলি মানে কি, শিওরলি মানে নিশ্চিতভাবে। সেক্ষেত্রে অ্যাটলার্স মানে কি, অ্যাটলার্স মানে সর্বসাধারণ, সেটা হবে ইন্টারলি। এটাকে জাস্ট অর্থের সাথে বা অর্থটা যদি জানা থাকতো প্যাসেজে তাহলে আমরা বুঝতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, যদিও এডুকেশন কি করে আমাদের, যদি এডুকেশন উই বিকাম মেম্বার অফ সোসাইটি, তাহলে এডুকেশন কিসের সোসাইটি মেম্বার, সেটা হলো রেশনালি। আমরা এই উপরে কিন্তু পড়ছি যে এডুকেশন আমাদেরকে এই যে, ঠিক আছে, টু ডিসাইড দ্য রেশনালি, এডুকেশন হলো আমাদের একটা রেশনালি বা যৌক্তিক একটা বিষয়, ঠিক আছে? তাহলে যদিও এডুকেশন উই বিকাম রেশনালি মেম্বার্স অফ সোসাইটির বা সমাজের যেই মেম্বার রয়েছে তাদের যৌক্তিকভাবে কি করে, গঠন করে। এখানে বলছে দ্য স্কাই টিচ আচ টু বি, তাহলে আকাশ আমাদেরকে কি দেয়, শিক্ষা দেয়, টু বি কি করার জন্য। তো এইটা প্রশ্নের কোন একটা লাইন থেকে দেওয়া হয়েছে, তুমি যদি খেয়াল করো এই যে এখানে দেখো দ্য স্কাই হ্যাজ টুক মি আমাদেরকে শিক্ষা দেয়, টু বির পরে কি আছে, লাইবেরাল বা লিবেরাল যেটা বলে। তো এই লাইবেরাল অপশনটা কিন্তু এখানেও আছে, তাহলে কি এই যে দ্য স্কাই টিচেস আস টু বি লিবেরাল। তো এখানে 2-3টা থাকে প্যাসেজের সাথে সম্পর্কিত, আর কিছু থাকে মিলো মিনিং সম্পর্কিত। তোমার যদি প্যাসেজের মিনিংগুলো ভালোভাবে জানা থাকে দেন তুমি ইজিলি করতে পারবা। দেখো আমি কিন্তু আমার এই প্রশ্নটা কোনো কমন নাই, বাট আমি এই প্রশ্নের উত্তর কিন্তু এভাবে করতে পারছি, আমি যেভাবে করছি তুমি সেম ভাবে করো, ইজিলি পারবা। টেকনিক, অনেক জিনিসের টেকনিক আমি তোমাকে দেখাবো, দেন একটা করে দেখাচ্ছি। এখানে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, মানে এই প্যাসেজটা কি সম্পর্কিত রয়েছে, স্কলার অফ এডুকেশনস মানে এডুকেশনের যে স্কলারশিপ রয়েছে সেটা সম্পর্কে, বেনিফিটস অফ এডুকেশনের বা শিক্ষার বেনিফিট বা লাভ যেটাকে বলি সেটা, সোর্স অফ এডুকেশনের প্রকারভেদ বা সোর্স বলতে উপায়, ঠিক আছে, এডুকেশনের উপায়। তারপর কি এলিমেন্টস অফ এডুকেশনের বা শিক্ষার উপাদান। অ্যাকচুয়ালি এই প্যাসেজটা কি নিয়ে হয়েছে, এই প্যাসেজটা হলো এডুকেশনের বেনিফিট নিয়ে, ঠিক না? তো এরপরে কি বলছে দ্য মিনিং অফ ওয়ার্ড, এই ওয়ার্ডের মিনিং কি, হেয়ার্ড মানে কি, হেয়ার্ড মানে অনেক চুল, অনেকগুলো কি চুল, যেগুলো মানে অনেক চুল থাকে না মাথার মধ্যে, প্রচুর পরিমাণে চুল থাকে, সেটাগুলো হেয়ার্ড। এই হেয়ার্ডের মানে কি, ইন্টেন্স ডিসলাইক। এখানে বলছে লাভ, হেয়ার্ড মানে কখনোই লাভ না, স্ট্রং অ্যাফেকশন এটাও না, ফ্রেন্ডশিপ তাও না, তাহলে কোনটা উত্তর, ইন্টেন্স ডিসলাইক। তারপর উই ক্যান গেট এডুকেশন, আমরা কি করব, শিক্ষা নিব, নট অনলি ফ্রম এডুকেশন ইনস্টিটিউশন, শুধুমাত্র কোথা থেকে নয়, শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে নয়, বাট অলসো আরও কোথা থেকে, ফ্রম ফ্যামিলি, সোসাইটি, নেচার, ফ্রম এক্সপিরিয়েন্স অফ লাইফ, জীবনের এক্সপিরিয়েন্স থেকে, নেচার প্রকৃতি থেকে এবং সমাজ থেকে, পরিবার থেকে আমরা কি করব, শিক্ষা গ্রহণ করব, ঠিক আছে? প্রপার এডুকেশন ফ্রম এ চাইল্ড ফর, তো প্রপার বা সঠিক শিক্ষা আমাদের শিশুদের কিসের জন্য প্রয়োজন, সেটা হলো দ্য ফিউচার, তার ভবিষ্যতের জন্য আমাদের কি প্রয়োজন। তো এটা ছিল 1 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্নটা করার জন্য প্যাসেজের সাথে তুমি সম্পর্কিত রাখবা, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে মিলিয়ে করতে হবে। আর যেহেতু তোমরা ছোট নাই তো তোমাদের কিন্তু একত্রে সব মিলবেও না। এখানে দেখো যে
প্রপার এস ফর কি দ্য ফিউচার, এখানে কিন্তু উত্তরটা রয়েছিল। ঠিক আছে, আমি চাইলে এখান থেকেও দেখা দিতাম তোমাকে। কিন্তু একটা জিনিস যে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, যার জন্য তোমাকে মিনিংটা জানা ইম্পর্টেন্ট। এবার আসি 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নতে যদি আমি ভালোভাবে বলি, এই প্রশ্নতে 15 মার্ক রয়েছে। তো এই 15 মার্কের জন্য তুমি কি করবা, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, তারা কি করে, একটা লাইনটা খোঁজার চেষ্টা করে। যেমন এখানে লেখা আছে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, আর এডুকেশন বা শিক্ষা আমাদেরকে কি দেয় বা কি প্রমাণ করে, এরকম কিছু। তো এরা কি করে, এই লাইনটা এখান থেকে হুবহু খোঁজে। তো এখানে যদি তুমি খুঁজতে যাও, ম্যাক্সিমাম লাইন তোমার মিলবে না, ম্যাক্সিমাম। কিন্তু তোমাকে যদি আমি টেকনিকটা বুঝাই, সেই টেকনিকটার সাথে করো, তাহলে অবশ্যই মিলবে। দেখো প্রথমে কি আছে, হোয়াট। এই প্রশ্নটা করছে কি দ্বারা, হাউ। এটা কি হোয়াট, এটা কি হাউ, এটা কি ডু। তো এই যে প্রশ্ন, এই যে এখানে কি আছে, হোয়াই। তো প্রশ্নগুলো কিন্তু এগুলো দেখো, তুমি যদি এগুলো সম্পর্কিত একটু ভালোভাবে জানো, তাহলে ইজিলি কিন্তু তুমি কি করতে পারবা, উত্তর করতে পারবা। হোয়াটের বাংলা কি, হোয়াটের বাংলা হলো কি। আমরা যদি আসি, এই যে এখানে যদি আমরা আসি, তোমাদের যেই নিয়মটা আর কি, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চন 2, সেটা উত্তর করার নিয়ম। হোয়াটের বাংলা হলো কি। আচ্ছা, হোয়াটের রুলসটা যদি আমরা খেয়াল করি, হোয়াটের রুলস কোথায় আছে দেখি আমরা, বা হোয়াটের টেকনিকটা কি। হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে দুইভাবে উত্তর লেখা যায়। প্রথমে প্রশ্নটি সাজাও, দেন প্যাসেজ থেকে উত্তরটি লিখো। তো কিভাবে, হোয়াট ডাজ দ্য রাইটার মিনস, এই কথাটা লেখা ছিল না, মানে রাইটারের মিনিং কি, অর্থ কি। তাহলে আমি কি লিখবো, দ্য রাইটার, এই যে দ্য রাইটার মিনস, এই যে দ্য রাইটার মিনস। এবার তোমাকে প্রশ্ন উত্তর লিখতে হবে। এবার আমরা এখান থেকে আসি, যদি এখানে আসি, আমি জাস্ট একটা নিব এখানে, একটু তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে আমার একটা ফাইল নিচ্ছি, জাস্ট এখান থেকে, যেন তুমি বুঝতে পারো বিষয়টা। তো আমি এখান থেকে লাইনটাকে সাজাবো। প্রথম লাইনে কি আছে, এডুকেশন প্রোভাইডেড আস। আচ্ছা, কারণ এই যে ডাজ, অক্সিলারি ভার্ব ডাজ, এই যে ডাজের পরে, এই যে ডাজ আছে, এই ডাজের পরে যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কি প্রথমে লিখবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কালি নিয়ে এইটা থেকে এইটা প্রথমে লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি যদি অ্যান্সার করি, এটা 1 নম্বর দিয়ে জাস্ট আমি লিখে দিলাম যে এ নাম্বার দিয়ে, এরকম অ্যান্সার দিয়ে জাস্ট, ঠিক আছে, উত্তর হয়ে গেল। তাহলে আমি কি লিখবো, এখানে জুম করে দিচ্ছি তোমাদের। তাহলে আমি এখানে লিখবো এডুকেশন প্রোভাইডেড আস। তো এডুকেশন প্রোভাইডেড আস, ভাই জাস্ট তোমাকে বোঝার জন্য, প্রোভাইডেড আস আমাদের কি করে, এডুকেশন প্রোভাইডেড আস, এতটুকু আমি লিখে দিলাম সাজানোর জন্য, এডুকেশন প্রোভাইডেড আস। এন্ড দেন আমি এই লাইনটা খুঁজবো যে এই লাইনটা কি, এডুকেশন প্রোভাইড মানে শিক্ষা আমাদেরকে কি দেয়। তো এই লাইনটা যদি খুঁজি, সরাসরি কিন্তু এটা নাই, কিন্তু এখানে লেখা আছে দেখো, এডুকেশন গিভ আস, শিক্ষা আমাদের কি দেয়, নলেজ কি দেয়, জ্ঞান দেয়, অ্যান্ড সেট এ অ্যাবিলিটি টু, এই যে মিনফুলিং লাইফ। তাহলে এইটা হলো তোমার মেন বিষয়। কখনোই হুবহু লাইন পাইতে পারো, তবে এটা সম্ভাবনা কম যে আমরা লাইন পাবো একবারে হুবহু। ঠিক আছে, হুবহু পাওয়ার চান্স কম, কারণ তোমরা বড় ক্লাসে উঠে গেছো। তাহলে আমরা এখানে কি লিখবো, নলেজ। এই যে নলেজ যে লাইনটা আছে, আমি সেই লাইনটা এখান থেকে লিখে দিব, নলেজ। ঠিক আছে, নলেজ এটা কি দেয়, আমাদের শিক্ষা দেয়, অ্যান্ড সেট এ অ্যাবিলিটি। তো আমি এখান থেকে লিখবো একটু 8। আচ্ছা, অ্যান্ড সেট অফ অ্যাবিলিটি, ঠিক আছে, সেট অফ অ্যাবিলিটি ফাংশন টু ফাংশন না, এখানে যদি আমরা দেখি, এখানে লেগেছিল কি, টু ফাংশন মিনিংফুল ইন লাইফ। তাহলে আমি এখানে লিখে দেবো টু ফাংশন ফাংশন বানানো ভুল হয়েছে। আচ্ছা, ফাংশন মিনিংফুল লাইফ। আচ্ছা, মিনিংফুল ইন লাইফ। আচ্ছা, এই তো আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। এডুকেশন প্রোভাইডেড আস নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন মিনিংফুল লাইফ। দেখছো, এই সেম প্রশ্নটার উত্তরটা কিন্তু এখানেই থাকবে, কোনো আলাদা কোনো জায়গায় থাকবে না, প্রশ্নের উত্তর এখানেই থাকবে। শুধু তোমাকে বুঝে লিখতে হবে, এমন কোনো বিষয় না যে হুবহু মুখস্থ করতে হবে, তুমি চাইলে ইজিলি করতে পারো। তো একটা প্রশ্নের জন্য তুমি পাবা 3 মার্ক করে, তাই তো, 3 5 15, এখানে 15 মার্ক পাবা। কয়টা, এখানে 5টা প্রশ্ন আছে, মানে একটার জন্য কত করে পাবা, 3 করে পাচ্ছ। তাহলে একটার জন্য আমার 3 মার্ক হয়ে গেল। তারপরে 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এ চাইল্ড বিকাম এ অ্যাক্টিভিটি মেম্বার অফ কমিউনিটি। তাহলে এইখানে হাউ আছে, হাউ দ্বারা মানে কি, আমার প্রশ্নটা কি দ্বারা শুরু হবে, আমি হাউ দ্বারা যদি রুলস আসে যে হাউ দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্ন সাজাতে হবে, দেন বাই বা উইথ লিখতে হবে, প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তাহলে আমি প্রথমে লাইনটাকে সাজাবো। যেমন দেখো, হাউ ক্যান এ মডার্ন ক্যান বি সাকসেসড, সেখানে দেখো এ মডার্ন ক্যান বি সাকসেসড, এই জিনিসটা তোমার আগে সাজাতে হবে। কারণ কি, কারণ এই জায়গাটা এইটা হলো তোমার অক্সিলারি ভার্ব পরে যেটা সাজাবো, এটা সাজালো। দেন বাই উইথ, এটা ডিপেন্ড হলো তুমি যা লেখো, তারপরে তোমার প্যাসেজ থেকে লাইনটা খুঁজে উত্তর দিতে হবে। চলো আমরা এটার উত্তর দিই। তার আগে প্রশ্নটা কি ছিল আমাদের, এই যে এটা। তো এইটা হলো যে ডাজ হলো আমার অক্সিলারি ভার্ব, তাহলে এ চাইল্ড বিকাম, এটা আমি লিখে দিব। তো আমি এখানে লিখে দেবো হাউ দ্বারা থাকলে প্রশ্ন সাজাতে হবে। তাহলে এ চাইল্ড তুমি এইভাবে, যেভাবে আমি তোমাকে বোঝাচ্ছি সেভাবে, এ চাইল্ড বিকাম এন অ্যাক্টিভ মেম্বার, বিকাম এ অ্যাক্টিভ মেম্বার। আমি বেশি দেখাবো না, 2-1টা দেখাচ্ছি, ঠিক আছে, তোমার জাস্ট তোমাকে বোঝানোর জন্য। অ্যাক্টিভ মেম্বার অফ হয়নি, অ্যাক্টিভ মেম্বার অফ। আচ্ছা, এখান থেকে জাস্ট এখান থেকে দেখে লিখবো অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি।
তো এখানে লিখবো দ্য কমিউনিকেটে, দ্য কমিউনিকেটে নি কে, আচ্ছা এখানে কি বানানটা ছিল কি, আচ্ছা কমিউনিটি, সরি কমিউনিটি, এখানে বানান ভুলেছে, কমিউনিটি, কমিউনিটি। আচ্ছা এবার আমাকে এই লাইনটা প্রশ্ন থেকে খুঁজতে হবে, ঠিক আছে। এবার কি করতে হবে আমাকে, যেমনটা আমি তোমাকে এখানে দেখালাম, এবার বাই বা উইথ লিখতে হবে। তো তুমি এখানে বাইও লিখতে পারো, উইথ লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, তুমি কি লিখবা, বাই লিখলাম আমি একটা। লেখার পরে এবার প্রশ্নটা খুঁজো যে এই লাইনটা কোথায় আছে, ঠিক আছে। এ চাইল্ড বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ কমিউনিটি। তো এরকম ভাবে তোমাকে আসলে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। একটা জিনিস মনে রাখবে সবসময়, প্রশ্নের উত্তর দেওয়া কঠিন নয় যদি তুমি বুঝতে পারো, বিষয়টা যদি তোমার মাথায় আসে। এই যে এখানে আছে, এই যে উই পিক আপ এ স্কিল কমিউনিকেটে উইথ এই যে আদার্স অ্যান্ড ম্যানেজ অ্যাফেয়ার এই যে ওয়েল, শেষ। এই পর্যন্ত উত্তরটা লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে। জাস্ট এতটুকু লিখলে কিন্তু তোমার উত্তর, আর কিন্তু তোমাকে কিছু করার প্রয়োজন পড়বে না। তবে এই যে এখানে দেখো, এখানে আছে এভরি চাইল্ড বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ কমিউনিকেটে, দেন তোমাকে কি এতটুকু তো হয়েছে এডুকেশন থ্রু কি প্রপার্স, এই লাইনটা বাদ গেছে এখানে। আর এখান থেকে ওয়ার্ক ফোর্স, এই যেটা। তো এখানে এই দুইটা জিনিস বাদ গেছে, তুমি কি ওয়ার্ক ফর ইটস ওয়ার্ক ফর, এটা তো লেখার প্রয়োজন নেই নাকি। এখান থেকে ওরা লেখা শুরু করছে, তাহলে বাই কি এডুকেশন থস প্রপার্স, আমি এটা লিখে দেবো। জাস্ট তোমাকে ওই লাইনটা প্রপারলি খুঁজতে হবে, তাহলে এডুকেশন থোস প্রপার, শেষ। এই এতটুকু লিখলে কোথায় গেল, আচ্ছা এতটুকু লিখলে কিন্তু তোমার উত্তরটা হয়ে গেল কমপ্লিট, 2 মার্কের 3 মার্ক হয়ে গেল। তো এইভাবে একবার মুখস্থ করা লাগে এরকম কিন্তু কোনো কথা নাই, যে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু টেকনিক জানলে তুমি ইজিলি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবা। তারপর হোয়াট, যেমনটা তোমাকে দেখালাম সেম ভাবে উত্তর করবা। হাউ এই মাত্র দেখালাম। এবার হোয়াই দ্বারা প্রশ্নগুলো আমরা কি করি, আমরা এবার প্রত্যেকটা নিয়ম দেখাচ্ছি, কারণ কোশ্চেন কোন দিয়ে আসবে কোনো ঠিক নাই। হোয়াই দিয়ে প্রশ্ন করলে প্রথমে প্রশ্নকে সাজাতে হবে, যেমন হলো হোয়াই ইজ নকশিকাথা ফেমাস, তাহলে এখানে কি নকশিকাথা, এই যে নকশিকাথা ইজ ফেমাস, এতটুকু আমরা লিখলাম। তারপর আমাকে একটা বিকজ লিখতে হবে, যে বিকজ, দেন প্যাসেজ থেকে তোমাকে উত্তর লিখতে হবে। তো তুমি এখানেও সেম কাজ করতে পারো, ডু ইউ ওয়ান্ট টু মেক নেচার ইয়োর ফ্রেন্ড, তারপর ফিলোসফিয়ার অ্যান্ড গাইড, হোয়াই কেন। তো এইটা তোমাকে সেম ওয়েতে উত্তর করতে হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা এই 2 নম্বর টেকনিক, যদি কখনো তোমার হু দিয়ে প্রশ্ন থাকে, তাহলে হু এর জায়গায় তোমাকে প্যাসেজ থেকে ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে। কেমন, হু মানে হলো জাস্ট একটা সাবজেক্ট, তোমাকে প্রথমে যেটা আছে লাইনের শুরুতে যা আছে তাই লিখতে হবে। যেমন এখানে হু ইজ দ্য রাইটার অফ পেপারস বুকস, এবার এই লাইনটা অবশ্যই প্রশ্নের মধ্যে থাকবে। সেক্ষেত্রে দেখো পেপারে যে পেপারের নামটা আছে, জাস্ট আগে যা আছে সব ঠিক আছে, খালি হু এর জায়গায় তোমাকে জিনিসটা লিখে দিতে হবে, তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল। তারপর যদি হোয়ার দেওয়ার প্রশ্ন থাকে, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রশ্ন সাজাতে হবে। অবশ্যই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের পরে যা আছে তা লিখবা, এবং প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। যেমন হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, সেক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, তাহলে ওয়াজ বাদ দিব, দ্য সেমিনার হেল্ড, এই যে দ্য সেমিনার হেল্ড, তারপর ওয়াজ আছে, ওয়াজ লিখে দাও এখানে। দেন ওই জায়গার নাম ধরলাম চিটাগাং, বরিশাল, ঢাকা, যা হয়। তারপরে হোয়েন দিয়ে যদি প্রশ্ন থাকে, প্রথমে প্রশ্নটিকে সাজাতে হবে, ইন অথবা টু যে কোনো একটা লিখতে হবে, প্যাসেজ থেকে সময় লিখে দিতে হবে। যেমন হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে কি বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, এই লাইনটা আগে লিখবো। তারপর তুমি এখানে ইন বা টু যে কোনো একটা লেখা তুমি সালটা উল্লেখ করে দিবা, তাহলে কিন্তু এই জায়গায় তোমার প্রশ্নটা উত্তর হয়ে গেল। তো এখানে তোমাকে আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি, যে ডু ডাজ থাকলে কি করবা, ডিড এটা আলাদা হিসাব। তো এইভাবে আমরা এখান থেকে ইজিলি প্রশ্ন উত্তরটা করতে পারবো, আর শিখতেও হবে না, ইজিলি মার্কগুলো পেয়ে যাবো। তারপরে 2 নম্বর প্রশ্ন, বেস্ট অফ ইয়োর রিডিং প্যাসেজ অ্যান্ড মেক শর্ট নোটস ইন থোস বক্সেস। এটা মানে ফ্লো চার্ট যেটাকে বলে। ফ্লো চার্ট হলো আমি মনে করি সবচেয়ে সহজ একটা টপিক ফ্লো চার্ট, কারণ এখানে একটা ডান করা থাকে, একটা অলরেডি উত্তর দেওয়া থাকে, ওই একটাই জাস্ট খোঁজার পরে দেখবে পরপর সবগুলো উত্তর পেয়ে যাবা। আচ্ছা কিভাবে আমি তোমাকে একটু দেখাই। এটা হলো তোমার চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন, আমি তোমাকে যেমনটা দেখাচ্ছি, এখানে লেখা আছে এক্সট্রা অর্ডিনারি ভিভিড। আমাকে জাস্ট এই লাইনটা খুঁজতে হবে যে এক্সট্রা অর্ডিনারি ভিভিড কোন জায়গায় আছে। তো যদি তুমি এখানে দেখো আমি লাইনটাকে খুঁজছি, তোমরাও খুঁজতে পারো এক্সট্রা অর্ডিনারি ভিভিড, জাস্ট ওই লাইনটা খুঁজবা যে ওই লাইনটা কোথায় আছে। ওই লাইনটা পেয়ে গেলে, একটা লাইন পাইলে তোমাকে আর কিছু, এই দেখো এই যে পেয়ে গেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে পেয়ে গেছি এক্সট্রা অর্ডিনারি, এই যে ভিভিড আছে না। তাহলে এক্সট্রা অর্ডিনারি ভিভিডের পরে অল লেখা আছে, তার মানে এইটা হলো তোমার 1 নাম্বার, এই যে 1 নাম্বার এইটা। এবার হলো 2 নাম্বার কোনটা, এরপরে যেটা আছে ওইটাই 2 নাম্বার। আর এই যে ভেরি ভিগো, এটা হলো ভেরি ভিগো, এটা হলো 2 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার হলো ভেরি ভিগো। তারপরে দেখো পরে যেটা আছে, এই যে ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, এটা হলো তোমার কি 3 নাম্বার। তাহলে 3 নাম্বার কি, এই যে 3 নাম্বার হলো ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, 3 নাম্বার কমপ্লিট। 4 নাম্বার এখানেই দেখো এরপরে কোনটা আছে, এই যে অরের পর আছে ফ্রাইটেন ইমেজ। তো এখানে দেখো ফ্রাইটেন ইমেজ এখানে আছে, এই যে ফ্রাইটেন ইমেজ। তারপরে কত 4 নাম্বার শেষ, 5 নাম্বার ডান করতে হবে। তো ওখানে লাইন শেষ, এরপরে দেখো এখানে কি ফোকাস, তাহলে এই যে এখানে তোমার হলো কি পরেরটা, যে ফোকাস অ্যান্ড এই পর্যন্ত, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড বল, এই যে ফোকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বল। তারপর কি লাস্ট নাম্বার কি, অরের পর কি আছে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজড, এই যে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজড। এই ফ্লো চার্ট হলো তোমার সবচেয়ে সহজ একটা বিষয়,
ম্যাক্সিমাম জায়গায় এরকমই থাকে যে একটা উত্তর পেলে পরপর কমা দিয়ে পরপর ওগুলো দেওয়া থাকে এক এক করে। তুমি শুধু সেই জায়গাটা থেকে শুধু ওই প্রথমটা খুঁজে নিবা, দেন কমার পরে অর অ্যান্ড অথবা এই ধরনের ওয়ার্ড দেওয়া থাকে, তো পরপর ওগুলো খালি লিখে দিবা, উত্তর হয়ে গেছে। তোমার এটা নিয়ে আলাদা কোনো মাথা ঘামানো বা কষ্ট এটা কিচ্ছু করতে হবে না, ফ্লোচার্ট ইজিলি হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের ফ্লোচার্ট হয়ে গেল। এরপর আমি সামারি রাইটিং এর উত্তর করবো। রাইট এ সামারি দ্য ফ্লোয়িং প্যাসেজ। এখানে দেখো লেখা আছে মাই নেম ইজ আমেরিগো। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যেখান থেকে আমাকে সামারি রাইটিং লিখতে হবে। তো এখন সামারি রাইটিং অনেক প্রবলেম করে কি, বা অনেক ছাত্ররা করে যেখান থেকে 2-3 লাইন মাঝখানে তুলে দেয়, আবার অনেকে তারপর করে 2 পেজ 1-1.5 পেজ লিখে দেয়। তো সামারিতে এই ভুলগুলো করা যাবে না। এখন সামারি কিভাবে লিখবো, সামারি লেখার জন্য আমি তোমাকে একটা টেকনিক দেখা দিচ্ছি যে সামারি রাইটিং কিভাবে লিখতে পারো। তো আমি জাস্ট টেকনিকটা নিচ্ছি তোমাদের জন্য সামারি রাইটিং এর, এই যে, ঠিক আছে। তো আমরা কিভাবে সামারি রাইটিং লিখতে পারি, সামারি লেখার শর্টকাট টেকনিক মুখস্থ না করে তুমি খুব অনায়াসে সামারি লিখতে পারবা। তো ফার্স্ট তোমাকে লিখতে হবে দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, নামটি লিখতে হবে, মানে ওই কোন সম্পর্কিত বলা হয়েছে সেটা। তো যদি আমি এই যে সামারিটা আছে এই সামারিটা লিখে, তো আমি এগুলোকে কেটে দেবো। আশা করি তোমাকে আমি বুঝাতে পারছি। তাহলে আমি লিখবো সামারি লিখতে গেলে কি দিস উপরে আগে লিখে নিব, ঠিক আছে। তাহলে দিস প্যাসেজ ইজ মেইনলি দিস প্যাসেজ ইজ মেইনলি কি রিটেন অ্যাবাউট। তাহলে আমি এখানে লিখবো রিটেন অ্যাবাউট, জাস্ট এটা একবার মুখস্থ করে লিখবা, রিটেন অ্যাবাউট দেন হলো তোমার কোন সম্পর্কিত তোমার প্যাসেজটা বা এটা রয়েছে সেই নামটা তোমাকে লিখতে হবে। তো আমরা যদি কোশ্চেন দেখি, এখানে কিন্তু আমেরিগো নামে একটা ছেলে বা যেই হোক তার বিষয়ে, আমেরিগো নামে একজনের বিষয়ে তোমার একজনের মানে তার লাইফ স্টাইল নিয়ে এখানে কথা বলেছে। তাহলে কি দ্য হিস্টোরি অফ আমেরিগোর তোমার জীবনী নিয়ে কথা বলেছে। তো আমি এখানে কারো কোনো ব্যক্তির নাম থাকলে লিখবো দ্য হিস্টোরি, অন্য কিছু থাকলে আমরা কোনো ব্যক্তির নাম থাকলে লিখবো দ্য হিস্টোরি অফ আমেরিগো। তো এখানে কি অ্যাকচুয়ালি আমেরিগোর যেই লাইফস্টাইল সেটাকে নিয়ে মেনলি কথা বলা হয়েছে। তো আমি এই লাইনটা লিখে দিলাম, বুঝছে। তো এই লাইনটা লেখার পরে আমার মোটামুটি এই লাইনটাতে আমাকে মেন মার্কটা দিবে, ঠিক আছে। তারপরে হলো তুমি তোমার মন মতো লেখো। তো তারপরে আমাকে কি লিখতে হবে কি হি বা শি ওয়াজ ব্রন জন্মসাল আর মৃত্যুসাল। তো এখানে দেখো এই লাইনটা পাই যাবা, সে কত 13 বছর বয়সে যে স্ট্রেট অ্যালোন সে কি করছে, সে হলো রাস্তায় একা ছিল। তার মানে তার জন্মসাল মৃত্যুসাল এই জায়গাটা তুমি ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। তো এখানে 13 বছর ওল্ড তিনি, তাহলে তার জন্মসাল হিসাব করে এখানে তুমি সেই অনুসারে লিখে দাও। অথবা তুমি এখান থেকে এটাও লিখতে পারো দ্য ম্যান, যেহেতু আমেরিগো ডাইট আছে, এই যে এখান থেকে ফ্রম দ্য প্যাসেজ যেভাবে লেখা আছে হুবহু জাস্ট এই লিখবা, তোমাকে আলাদা কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে। আলাদা কিচ্ছু লেখার প্রয়োজন নাই। তুমি এই প্যাসেজটা সুন্দর করে দেখে নাও, সামারি রাইটিংটা এইটাই তুমি এখানে ইজিলি লিখে দিবা। এখান থেকে তুমি ইজিলি 10-এর মধ্যে মিনিমাম 8 থেকে 9 মার্ক ইজিলি পাবা। আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের জন্য একটু তোমাকে টেকনিক্যালি খাটাতে হবে। প্রথম তো তোমাকে একটু মিনিং জানলে সবচেয়ে ভালো হয়। যেমন এখানে বলছে, এখানে একটা তোমরা যে 10টা গ্যাপ আছে, প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ করে পাবা, 5 মার্ক পাবা। তো এখানে দেখো বলছে দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি, মানে কম্পিউটার হলো একটা কি ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। তো এখানে দেখো যেই অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে তোমাকে জাস্ট দেখতে হবে, উত্তর হবে রিসেন্ট, উত্তর হবে কি রিসেন্ট। দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, কম্পিউটার হলো কিছুদিনের একটি আবিষ্কার, এটা উত্তর হবে কি রিসেন্ট। ইট হ্যাজ নাও, এখন এটা হলো এখন বিকাম অ্যান ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ, এটা হলো এসেনশিয়াল, উত্তর হবে কি এসেনশিয়াল, প্রয়োজনীয়, উত্তর হবে কি এসেনশিয়াল। ইট হ্যাজ নাও, এটা এখন বিকাম অ্যান এসেনশিয়াল, এটা এখন প্রয়োজনীয় পার্ট অফ মডার্ন লাইফ, এটা হলো মডার্ন বা আধুনিক জীবনের একটি প্রয়োজনীয় অংশে রূপান্তরিত হয়েছে। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিট আস টু অ্যান্ড প্রোট, এটা আমাদেরকে এটা চমৎকারভাবে আমাদেরকে কি করে মানে বেনিফিট দেয়, মানে লাভ দেয়, ঠিক আছে, লাভ দেয় অ্যান্ড ব্রট এবং কি কিনা এখানে দেখো উত্তরটা হবে কি অ্যাবাউট রিভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ। তো এইটার জাস্ট মিনিংটা ভালো করে জানলে তুমি উত্তর করতে পারবা। মিনিংটা বা প্র্যাকটিস না করা থাকলে তবে এটার উত্তর করাটা একটু টাফ, তাই না। তো এই হলো বিষয়, এটার মিনিংটা যত ভালো থাকবে তুমি তত ভালো উত্তরটা করতে পারবা। এনি ডিভাইস দ্যাট হেল্পস পিপল, যে কোনো যন্ত্রপাতি যা মানুষকে কি করে সাহায্য করে পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে, মেবি কল্ড এ কম্পিউটার, যেটা কি করে যাকে অ্যাকচুয়ালি বলা হয় তাকে বলা হয় কম্পিউটার। এখানে কম্পিউটারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে ইন দিস সেন্স দ্য, এই যে সেন্সটা আছে সেটা হলো কি অ্যাবাসকাস ইন এ সিম্পল কম্পিউটার, এটা হলো একটা সিম্পল সাধারণ কম্পিউটার একটা বৈশিষ্ট্য। তো এটার মিনিং সহ তুমি যদি মডেলগুলো পড়ো তাহলে ইজিলি কিন্তু তোমার উত্তরগুলো হয়ে যাবে, বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো। এরপরে আসে তোমাদের 5 নম্বর প্রশ্ন, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন অ্যাজ গ্যাপ। এখানে দেখো আছে, এখানে কি আছে এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। তো এখানে কি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, তাহলে কি ন্যাচারাল বিউটি,
ল্যান্ড অফ কি ন্যাচারাল বিউটি, বাংলাদেশ হলো একটি কি প্রকৃত সৌন্দর্য বা প্রকৃত সৌন্দর্যের জন্য এটাকে চেনা হয়। তারপর এখানে কি ইট বিকাম ইজ সো, এখানে জাস্ট এখানে আসলে টেকনিক্যালি কিছু না, এটা তোমাকে ভালো করে মিনিং সহ একটু পড়তে হবে, তাহলে তুমি ইজিলি এটা করতে পারবা। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে দেখা দিচ্ছি, সময় নিব না, তোমাদের বেশি সময় নষ্ট করলে আবার সমস্যা। রিয়ারেন্সের জন্য আমরা একটু নিয়ম টেকনিক ইউজ করতে পারি। রিয়ারেন্সের জন্য আমরা কি নিয়মটা ইউজ করতে পারি, আমরা এখানে রিয়ারেন্স নিয়ে আসছে। এখানে দেখো রিয়ারেন্স করা সবচেয়ে সহজ এবং শর্টকাট টেকনিকটা কি, রিয়ারেন্স করা সহজ ও শর্টকাট টেকনিক। মাত্র একটি রিয়ারেন্স জানা থাকলে খুব সহজেই সবগুলো রিয়ারেন্স উত্তর লিখতে পারবে, কমন না আসলেও লিখতে পারবে, সমস্যা নেই। পরীক্ষার মধ্যে দু ধরনের রিয়ারেন্স আসে, একটা হলো ব্যক্তিগত জীবন, ব্যক্তিকেন্দ্রিক জীবন, আর একটা হলো গল্পকেন্দ্রিক জীবনের। আর শুধুমাত্র রিয়ারেন্স লেখার সঠিক নিয়ম দেখে নাও। এই যে প্রথমে তোমাকে উপরে 1 2 3 4 5 6 7 8 এগুলো লিখতে হবে। দেন হলো তুমি 1 নাম্বার লাইন 2 নাম্বার লাইন কি কোন লাইনে কি বসাতে নিচে সেই উত্তরটা লিখতে হবে। নিচে অনেকে বলে যে প্যাসেজ তুলে দিতে হবে, বাট আমি মনে করি যেখানে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এতটুকু লিখলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো রিয়ারেন্স লেখার নিয়ম। এবার আসে ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়ম দেখে নাও। প্রথমে ব্যক্তি কেন্দ্রিক জীবন, ব্যক্তির জীবন, যে কোনো ধরনের কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের জীবনী, যেমন হলো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হলো ব্যক্তি জীবনী কেন্দ্রিক থাকে। যেমন আমাদের এই রিয়ারেন্সটা যদি আমি আসি, এই রিয়ারেন্সটা দেখো কোনো ব্যক্তির নাম কিন্তু এখানে উল্লেখ আছে, তো এখানে কিন্তু কোনো একটা ব্যক্তির সম্বন্ধে হয়তো বা কথা বলে যাচ্ছে। তো আমি একটু এই বিষয়টা পরে দেখছি, প্রথম আমরা নিয়ম আসবো। ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচে নিয়ম অনুসারে রিয়ারেন্স লিখতে হবে বা সাজাতে হবে। প্রথম লাইনে ব্যক্তির নাম বা পরিচয় লিখতে হবে। তো এই লাইনটা তুমি এখানে খোঁজো যে ব্যক্তির নাম বা পরিচয় কোন লাইনে আছে। এখানে দেখো আছে এ ক্র, এখানে ক্র নিয়ে গল্পটা বলেছে। এ ক্র ওয়াজ ভেরি ট্রিস্টি অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ এ ড্রিঙ্ক। এখানে আসলে ব্যক্তি না, এটা কাকের নিয়ে কথা বলা হয়েছে। তো একটা কাক রয়েছে যে হলো খুবই পিপাসাপূর্ণ, যে অ্যাকচুয়ালি কি চায়, পানি খেতে চায়। তো এখানে এই গল্পটা আশা করি তোমাদের পড়া আছে। তো এটা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা একটা গল্প কেন্দ্রিক জীবন। তারপর তোমাকে জন্মসাল, জন্মস্থান এগুলো লিখতে হবে। 3 নম্বর লাইনে পিতা মাতা এবং পরিবারের পরিচয় লিখতে হবে। 4 নম্বর লাইনে ব্যক্তির শৈশব কিশোর জীবন লিখতে হবে। 5 নম্বর গ্যাপে তোমাকে শিক্ষা জীবন লিখতে হবে। 6 নম্বর রিতে লিখতে হবে কর্মজীবন। 7 নম্বর লাইনে ব্যক্তির আবিষ্কার বা অবদান লিখতে হবে। 8 নম্বর লাইনে পদক, অ্যাওয়ার্ড, পুরস্কার বা কাজের ফলাফল। আর 9 নম্বর বা শেষ লাইনে তার মৃত্যু বা শেষ পরিণতি লিখতে হবে। আর যেহেতু এইখানে এই ধরনের কোনো বিষয় নাই, তাই আমি তোমাকে এখান থেকে দেখালাম না, এটা একটা গল্পকেন্দ্রিক বিষয়। তো যদি গল্পকেন্দ্রিকের বিষয় আসে, গল্পকেন্দ্রিক রিয়ারেন্স হলে অবশ্যই গল্পটা আগে থেকে জানা থাকলে সুবিধা বেশি হয়। যেমন এখানে এই গল্পটা অ্যাকচুয়ালি কাকের, একটি পিপাসা কাকের গল্প, এটা আমাদের আগে থেকে কিন্তু জানা আছে। সে অনুযায়ী গল্পটি সাজাতে হয়। তো সে অনুসারে সাজাবা। সকল রিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি ওয়ান্স আপন এ টাইম, লং অ্যাগো, হ্যাভ এ হ্যাড, দেয়ার লিভড, ওয়ান ডে, দেয়ার ইজ, ওয়াজ, আর এগুলো থাকলে সেটা প্রথম লাইন হবে। কিন্তু লাইনগুলোতে কোনো প্রোনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না। যেমন হি, সি, দে, ইট এগুলো যদি থাকে, এটাকে কখনোই প্রথম লাইনে বসানো যাবে না। যেমন যদি দেখো এই লাইনটা ব্যতীত সব লাইনে প্রোনাউন রয়েছে। যেমন এই লাইনে দেখো, এই লাইনে দ্য ক্রো লেখা আছে, কিন্তু এইখানে দেখো ইট আছে, এটা কিন্তু একটা প্রোনাউন। তো প্রোনাউন নাই এই লাইনে, তাহলে কি এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। এদিকে একটা কাক ছিল যে ছিল পিপাসাপূর্ণ ছিল এবং সে পানি খেতে চাচ্ছিল, তাই না? তারপরে উত্তর কি 5 নম্বর হবে। 5 নম্বর কি হি ফ্লো, সে উঠছিল ফ্রম ওয়ান্স প্লেস টু আনাদার ইন সার্চ অফ ওয়াটার। সে পানির খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছিল, উঠছিল। এই গল্পটা কিন্তু আমাদের আগে থেকে পড়া ছিল, যার কারণে এটা আমরা এইভাবে সাজাতে পারছি। তো এটা প্রবলেম হচ্ছে না। যদি লাইনটা তোমার পড়া না থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি সাজাতে পারতা না। তারপরে কি অ্যাট লাস্ট, এক সময় হি ফাউন্ড এ জার ইন গার্ডেন। সে একটা গার্ডেনে তোমার কি পায়, একটা জার বা একটা জগ পায়। ঠিক আছে। তারপরে 4 নম্বর কি দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার। ওই জারে কিছু পরিমাণ পানি ছিল, বাট ইট ওয়াজ অ্যাট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ। সেটা ছিল একবারে নিচের দিকে, তার পৌঁছানোর বাহিরে, তাই না? তো এই গল্পটা জানা ছিল, সেই অনুসারে কিন্তু আমরা এটা সাজাতে পারলাম বা সাজাতে দিলাম। এরপরে আসি 7 নম্বর প্রশ্ন নম্বর 7 নম্বর প্রশ্ন তোমাকে কি করতে হবে, এরকম একটা ফ্লো চার্ট থাকে, গ্রাফ অ্যান্ড চার্ট অথবা পিকচার থাকে। এবার কথা হলো গ্রাফ চার্ট করার নিয়ম কি বা পিকচার করার নিয়ম কি। এখানে গ্রাফ চার্ট ফরম্যাট মাত্র একটি শিখলেই হবে। দ্য গ্রাফ শো দ্যাট দ্য নাম্বার অফ অ্যাপেলস ট্রি। তো প্রথমে এটা তুমি একটা এরকম থাকে। তো তোমাকে একটা গ্রাফ লেখার যে নিয়মটা সেটা হলো এইভাবে লিখতে হবে। একটা ফরম্যাট দিয়ে তুমি গ্রাফ সবই লিখতে পারবে, এমনি কোনো প্রবলেম তো নাই। প্রথমে তোমার লিখতে হবে দ্য গ্রাফ শোজ। প্রথমে দ্য গ্রাফ শোজ লিখবা, অথবা কেউ চাইলে লিখতে পারে দ্য গ্রাফ ইজ অ্যাবাউট, যেটা তোমার ভালো লাগে, বাট আমি তোমাকে রিকমেন্ড করবো দ্য গ্রাফ শো লেখার। তারপর তোমাকে বিষয়টি লিখতে হবে। এবার বিষয়টি কোথায় থাকে, বিষয়টি কোশ্চেনের মধ্যে থাকবা। কোশ্চেনের মধ্যে সবসময় দেখবা দ্য গ্রাফ শো একটা লাইন লেখা থাকে, যে দ্য গ্রাফ শোস। এই লাইনের পরে যতটুকু থাকে ফুল স্টপের আগ পর্যন্ত এই পুরোটাকে বলা হয় সাবজেক্ট। এই পুরোটাকে বলা হয় সাবজেক্ট বা বিষয়, তার মানে এইটা।
দ্য চুজ অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, দ্য গ্রাফ শো, দেন আমরা ওই লাইনটা লিখে দেবো, ঠিক আছে, এই যে এই লাইনটা, এই পুরো লাইনটা আমরা এখানে লিখে দেবো। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, ঠিক আছে, ডায়াগ্রাম লিখতে পারো, কোনো সমস্যা নেই। দ্য লোয়েস্ট পার্সেন্ট অফ বিষয়টির নাম, কোন বিষয়টার মধ্যে সবচেয়ে লো পার্সেন্ট রয়েছে। তো এখানে যদি খেয়াল করো, এই জায়গায় দুই জায়গায় আছে, প্রথমে এখানে আছে 10%, এখানে আছে 10%, এই দুইটা জায়গার নাম লিখতে হবে। তো এখানে 10% আছে কি, ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। তো এই কথাটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে, ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, কত সালের ঘটনা এটা, এখানে দেখো সাল কিন্তু উল্লেখ নাই, তো এখানে তোমাকে সেই জায়গায় সাল উল্লেখ করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো তুমি এখানে ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল, এই লাইনটা তুমি এখান থেকে কেটে দিবা, এটা তোমার প্রয়োজন নাই। যদি সাল উল্লেখ থাকে সেক্ষেত্রে তুমি সাল লিখবা, যদি সাল উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি লিখবা না, ঠিক আছে। দেন ইট ওয়াজ পার্সেন্ট, এবার পার্সেন্ট তো এখানে দেওয়া আছে, পার্সেন্ট কত পার্সেন্ট, 10%, সবচেয়ে নিম্ন পার্সেন্ট হলো 10, তুমি এখানে সেই 10%টা তুমি এখানে লিখে দিবা, ইট ওয়াজ 10%। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য হাইস্ট পার্সেন্ট অফ সেম বিষয় বাবা, হাইস্ট দেখো, সবচেয়ে হাইস্ট হলো কত, সবচেয়ে বড় হলো 60, যার নাম হলো গভর্নমেন্ট জব। তো এখানে আমরা কি লিখবো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য হাইস্ট পার্সেন্ট অফ গভর্নমেন্ট জব ওয়াজ সেম, আমরা এই লাইনটা কেটে দিব, এই পর্যন্ত কেটে দিব, যেহেতু এখানে সালের কথা আছে, যদি সাল থাকে লিখবো, যদি সাল না থাকে এটা কেটে দিব, ইট ওয়াজ পার্সেন্ট, দেন ওই পার্সেন্ট আমরা লিখে দিব, হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে তুমি কি, ইট ফ্লোকেট ইনক্রেসড ডিক্রেস, এটা আমি বুঝাই। এটা দেখো একবার উপরের দিকে উঠতে 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 আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, তার মানে এটা উঠানামা করছে। যদি উঠানামা করে তাহলে হবে ফ্লোকটেড, ঠিক আছে, এটা যে ফ্লুকটুয়েট, যদি উঠানামা করে তাহলে ফ্লুকটুয়েট। ইনক্রেস মানে হলো, ইনক্রেস মানে ধরো খালি বাড়তে থাকবে, যদি এখানে ওরকম কিছু দেখছে না, ইনক্রেস মানে শুধু বাড়বে, উপরের দিকে উঠবে, নিচের দিকে কখনো নামবে না, এটা বলা ইনক্রেস। ডিক্রেস মানে উপরের থেকে শুধু নিচের দিকে নামবে, কখনো উঠানামা করবে না, এটা কয় ডিক্রেস। তো যেহেতু আমার এই গ্রাফটার ক্ষেত্রে উঠানামা করছে, তো আমি লিখবো কি, ফ্লুকটুয়েট। ইট ফ্লুকটুয়েট অ্যারাউন্ড, এখানে কত সাল থেকে কত সাল ফ্লুকটুয়েট করতেছে, যদি হিসাব করি এটা হলো 10% সর্বনিম্ন, 60% সর্বোচ্চ, তার মানে আমি এখানে লিখবো 10% টু তোমার কত, 10% টু 60%। ফ্রমের পরে এইখানে দ্য ইয়ার কেটে আমরা এই জায়গায় লিখবো যেটা, ঠিক আছে, এটা থেকে এটা করতে কি করেছে, ফার্মিং টু গভর্নমেন্ট জব, ফার্মিং টু গভর্নমেন্ট জব, এতটুকু লিখলে আমাদের হয়ে গেল। তারপরে ইনশাল, এভাবে তোমরা সেম ওয়েতে এভাবে যা লেখা রয়েছে সেই অনুসারে তোমরা লিখবা। আর সর্বশেষে তোমরা এটা লিখবা, দোজ বা ফাইনালি যে কোনো একটা ফাইনালি লিখবা, ফাইনালি দ্য গ্রাফ শো দ্যাট, দেন ওই সাবজেক্টটা আবার লিখবা, যে সাবজেক্টটা তোমরা দেখলা, রিজ অ্যান্ড ফেল সাম, এখানে ইনক্রিজ পয়েন্ট অফ সেই সাবজেক্টটা লিখে দেবা, শেষ। এতটুকু লিখলে তুমি এখান থেকে ফুল মার্ক পেয়ে যাবা, সমস্যা নেই। অ্যান্ড পিকচার হলে পিকচারের ফরম্যাটটা দেখা দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখান থেকে পিকচারের যে ফরম্যাট আছে এখানে সেই পিকচারের ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এত সময় তো পাবো না একটা বিষয় ফুল ফি দেখানোর জন্য। আচ্ছা, তাহলে আমাদের গেল, তারপরে আমাদের কি লিখতে হবে, স্টোরি রাইটিং, তাও কি কমপ্লিট দ্য ওয়ান ওয়ার্ড, তোমার নিজস্ব ওয়ার্ড দ্বারা একটা স্টোরি রাইটিং লিখতে হবে। এই যে আমরা তোমাদের জন্য একটা স্টোরি রাইটিং এখানে রাখছি, স্টোরি প্রথমে লিখবো দ্য স্টোরি অফ, স্টোরিটার নাম লিখবা। তো এখানে তো স্টোরির নাম তো কখনোই দেওয়া থাকে না, কাউবয় দেওয়া আছে, এই যে এই কাউবয় দিবা, নোটে কাউবয়, তুমি এখানে এই ওই ব্যক্তির নামটা লিখে দিবা, যে গল্পের মেন নায়ক তার নাম লিখে দিবা। তারপরে এখানে গ্যাপে যে কাউবয় ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি লস্ট ফর, এখানে গল্পটা যেভাবে আছে, হি ইজ মিসারেবল, হি ওয়ান্ট টু গেট ব্যাক ইট বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ব্যাক ইফ হি লস্ট ইট ফর এভার, যা যা লেখা রয়েছে সে অনুসারে গল্পটা সুন্দর করে লিখে দিবা, দেখে দেখে যদি এখান থেকে তুমি হুবহু লেখো তাহলে তোমাকে কি এখান থেকে ফুল মার্কটা দেওয়া হবে। তো এখানে একটা বিষয় হলো, তোমার কি এই যে খালি জায়গা আছে, এই যে তুমি যদি খেয়াল করো এই যে খালি জায়গা আছে, দেখো যদি এখানে খালি জায়গাটা তুমি কি লিখবা, খালি ঘরে কি লিখতে হবে সেটা একটু দেখে নাও। ট্রাস্টিকাও থাকলে ওয়াটার লিখতে হবে, ট্রাস্টিকাও থাকলে কি লিখবো, ওয়াটার। এখন তোমারটা ছিল কি কাউবয়, তো এখানে তুমি এই যে কাউবয়টা খুঁজবা, দেখো কাউবয় এখানেও আছে, সমস্যা নেই, প্রত্যেকটা বিষয় এখানে রাখা হয়েছে এক এক করে। তো এখান থেকে সেই লাইনটা খুঁজবা, ঠিক আছে, লাইনটা খোঁজার পরে তুমি লাইনটা লিখে দিবা। আর একটা বিষয় হলো, যারা একান্তই দুর্বল, যারা এইসব লাইন টাইন মনে রাখতে পারবে না, যে এই লাইনগুলো, এই যে এখানে যে পাশে লাইনগুলো লেখছে, আমি মনে করি যে এইটা সবচেয়ে বেটার সলিউশন। এই গল্পটা লিখবা, আমি মনে করি এটা লিখলে তুমি সবচেয়ে ভালো মার্ক পাবা, কারণ এখানে গল্পটা খুব সুন্দর করে সাজানো আছে এবং খুব সুন্দর করে তোমাদের জন্য সাজানো হয়েছে। এবং দুর্বলদের ক্ষেত্রে হয়তো তুমি চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারো, যে এই টেকনিকটা, বাট এই টেকনিকটাতে মার্ক কিন্তু কম দেওয়া হয়, এটা তোমাকে একটু ক্লিয়ার করি, যে এই যে টেকনিকটা আছে এখানে কিন্তু মার্কটা কম দেওয়া হয়। তো যদি পারো উপরেটা এই যে এই লাইনগুলো একটু একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, এবং আহামরি কোনো কঠিন কিছু না, হালকা একটু দেখলেই বিষয়টা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি গল্পের স্টোরি রাইটিংটা নিয়ে আর তোমার কোনো প্রবলেম হবে না। তারপর হলো তোমার কি, নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা লেটার লিখতে হবে। তো আমি লেটার নিয়মটা যদি তোমাকে একটু দেখাই, এখানে আমরা প্যারাগ্রাফ, তোমার তো আর প্যারাগ্রাফ নাই, প্যারাগ্রাফ বাদ, এই যে লেটার। হ্যাঁ, লেটারের ক্ষেত্রে এখানে দেখো অ্যাপ্লিকেশন অন ফরম্যাট, একটা ফরম্যাটের মাধ্যমে তুমি ইজিলি কি লিখতে পারবা, লেটারটা মানে অ্যাপ্লিকেশনটা লিখতে পারবা। তো এখানে অ্যাপ্লিকেশনও থাকতে পারে, লেটারও থাকতে পারে, তো এখানে দুইটার মধ্যে যে কোনো একটা হলেই হয়। তো কীভাবে লিখবা, এই যে এখান থেকে প্রথমে তুমি লিখবে হলো ডেট,
ডেট বলতে যেদিন পরীক্ষা দিয়েছে সেই ডেট। দেন লিখবা দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল হবে তোমাদের, তুমি প্রিন্সিপাল লিখবা। দেন তুমি তোমার স্কুলের নাম লিখে দিবা। সাবজেক্ট হিসেবে লিখবে অ্যান অ্যাপ্লিকেশন ফর, যে টপিকটা থাকবে যেখানে যখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ার এজেন্ট টেলিং হিম অ্যান্ড অ্যাবাউট ইট, কি হিসাবে তোমাকে করতে হবে এসএসসি এক্সামিনেশন। এসএসসি এক্সামিনেশন সম্পর্কে তোমাকে কি করতে হবে, তার সাথে কথা বলতে হবে। তো তুমি এই যে এসএসসি এক্সামিনেশনটা এখানে টপিকটা লিখে দিবা। স্যার উই বিগ রেসপেক্টফুল টু স্টেট দ্যাট উই হ্যাভ আওয়ার স্টুডেন্ট পিপুল অফ ইয়োর কলেজ, you know topic is very essential for us life, the student life, but it is sorry to say that there is no ability available of it in our college. We have been suffering a lot of for want of it, so we badly need of it. We therefore pray and hope that you would be kind enough to grant us prepare and oblige thereby your faithful। দেন তুমি এটা লিখে দিলে কভার হয়ে গেল। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক যেমন হলো কম্পিউটার ক্লাব, ডিভিনিং ক্লাব, কমন রুম, ক্যান্টিন, টিউবওয়েল, তারপর হলো লিটারেচার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর শহীদ মিনার, এই সম্পর্কিত যদি অ্যাপ্লিকেশন বা লেটার আসে সেক্ষেত্রে তুমি এই লেটারটা লিখে দিবা। এখানে তুমি 10-এ 10 মার্ক অর্জন করতে পারবা, ঠিক আছে। আর তারপর আরেকটা 3টা ফর্মে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো তোমাদের 2 নম্বর, সেটা হলো তোমাদের ফেব্রুয়ারি, তারপর স্টাডি ড্রামা, স্টাডি ট্যুর, পিকনিক, মিলাদ মাহফিল, তারপর ডেট অ্যানিভার্সারি অফ নজরুল, প্রোগ্রাম অফ ইন্ডিপেন্ডেন্স ডে, সেই সম্পর্কিত এই প্যারাগ্রাফটা লিখে দিবা। যদি এখান থেকে লিখতে পারো ফুল ফি মার্ক পাবা। আর যারা এতটা পারবে না তারা একটা পড়ে নিবে ইজিলি, তবে একটু পড়লে ভালো হয়, একটু বেশি পড়লে একটু তোমাদের জন্যই সুবিধা হয়। দেন টিসি সম্পর্কিত থাকলে এই প্যারাগ্রাফটা লিখে দেবে। এই 3টা তোমাদেরকে দেখালাম। তো আজকের ক্লাসে মেইনলি আমি তোমাদের চেষ্টা করছি একবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর কীভাবে করা যেতে পারে, খুব অনায়াসে করা যেতে পারে